এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের 14 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা ফেলিক্সকে দেখতে পাই, যে রাজা ক্লডের সাথে কথা বলছে। ফেলিক্স রাজাকে জানাচ্ছিল যে রাজ্যের কৃষকরা জাদুকরদের সাহায্য চাইছে, কারণ ফসল কাটার এই সময় রাজ্যে দানবদের উপদ্রব খুব বেড়ে গেছে। প্রতি বছরই এই সময় দানবদের দেখা যায়, কিন্তু এই বছর ব্যাপারটা একটু অন্যরকম। দানবদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে, যা কৃষকদের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এখানেই আমরা রাজার দূরদর্শিতার পরিচয় পাই। তিনি শুধু সমস্যাটাকেই দেখছেন না, বরং এর পেছনের কারণ খোঁজার চেষ্টা করছেন। ক্লড বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমারও মনে হচ্ছে দানবদের সংখ্যা এমনি এমনি বাড়ছে না, এর পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। ফেলিক্সও রাজার কথায় সম্মতি জানায়। বোঝাই যাচ্ছে রাজ্যে নতুন কোনো ষড়যন্ত্র দানা বাঁধছে। পরের সিনেই আমরা আমাদের প্রিন্সেস অ্যাথেনাসিয়াকে দেখতে পাই, যে লুকাসের উপর প্রচণ্ড রেগে আগুন হয়ে আছে। তার মুখ রাগে লাল হয়ে গেছে, আর সে চিৎকার করে লুকাসকে বলছে, 1 মিনিট, তুমি এইমাত্র কি বললে? সেদিন যে সোনার মুদ্রাগুলো তুমি বানিয়েছিলে সেগুলো জাদু দিয়ে তৈরি ছিল? তার মানে আমরা যা যা জিনিস কিনেছি, যতগুলো সোনার মুদ্রা জনগণের কাছে দিয়েছি, সব নকল ছিল? আসলে অ্যাথেনাসিয়ার রাগটা যতটা না নিজের জন্য, তার চেয়ে অনেক বেশি সেই সাধারণ মানুষগুলোর জন্য যাদের সে ঠকিয়েছে বলে মনে করছে। তার মধ্যে একটা তীব্র অপরাধ বোধ কাজ করছে। কিন্তু লুকাসের হাবভাব দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। সে শান্তভাবে বলে, হ্যাঁ, তো এতে এত চিৎকার করার কি আছে? এটা তো সাধারণ ব্যাপার। আমার মতো একজন মহান জাদুকরের কাছে এটা কোনো ব্যাপারই না। লুকাসের এই বেপরোয়া ভাব অ্যাথেনাসিয়ার রাগকে আরও বাড়িয়ে দেয়। সে রেগে গিয়ে বলে, এটা একদম ঠিক কাজ নয়। তুমি তাদের জিনিসের বদলে নকল টাকা দিয়েছ, মানে তুমি তাদের কিছুই দাওনি। এটা কত বড় অন্যায় তুমি ভাবতে পারছো? যদি কেউ জানতে পারে, তাহলে তোমাকেও আর আমাকে সোজা জেলে পুরে দেবে। তখন আমাদের কি হবে? সত্যি বলতে অ্যাথেনাসিয়ার এই রিয়াকশনটা দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। সে রেগে গিয়েও খুব কিউটভাবে কথা বলছিল, কিন্তু লুকাস তার কথার গুরুত্বই দিচ্ছিল না। সে বলে, কি যে বলে চলেছে মেয়েটা। আচ্ছা আচ্ছা, শান্ত হও। ঠিক আছে, চলো আমরা গিয়ে তাদের আসল মুদ্রা দিয়ে আসি। তুমি তো এটাই চাও, তাই না? অ্যাথেনাসিয়া হতাশ হয়ে বলে, এমন ভাবে বলছো যেন এটা খুব সহজ। তোমার কাছে কি আসল টাকা আছে? যদি না থাকে তাহলে কিভাবে দেবে? লুকাস ভাব দেখিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে। আর 1 মিনিট, তুমি তো একজন প্রিন্সেস, তোমার কাছেও তো টাকা থাকা উচিত। অ্যাথেনাসিয়া হতাশ হয়ে বলে, আমার কাছে কোনো টাকা নেই, আর আসবেই বা কোথা থেকে? বোকা নাকি তুমি? আমার কাছে যা আছে সব জুয়েলারি, আর সেগুলোর উপর রাজকীয় সিল লাগানো আছে। আমি যদি বাইরে গিয়ে ওগুলো বিক্রি করি, সবাই জেনে যাবে যে আমি লুকিয়ে বাইরে গিয়েছিলাম, তাই সেটাও সম্ভব নয়। ঠিক তখনই আমরা দেখি ফেলিক্স সেখানে আসে। সে অ্যাথেনেসিয়ার জন্য চকলেট আর চা নিয়ে এসেছে। ফেলিক্স এসে জানায় যে মহামান্য রাজা আজও ব্যস্ত আছেন, তাই তিনি প্রিন্সেসের জন্য এই মিষ্টিগুলো পাঠিয়েছেন এবং বলেছেন যে তিনি খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করবেন। অ্যাথেনেসিয়া জানতে চায় তার বাবা কেন এত ব্যস্ত। ফেলিক্স তাকে জানায় যে ফসল কাটার মরশুম চলছে, আর দানবদের উপদ্রব খুব বেড়ে গেছে, তাই রাজা রাজ্যের সমস্ত বড় বড় জাদুকরদের সাথে একটা মিটিং করছেন। এই কথাগুলো শুনে অ্যাথেনেসিয়ার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে বুঝতে পারে যে তার বাবা রাজ্যের জন্য কতটা পরিশ্রম করছেন। ফেলিক্স যাওয়ার আগে বলে, প্রিন্সেস, আপনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন। ব্যাস, আর কি চাই? অ্যাথেনেসিয়া এই সুযোগটাকেই কাজে লাগায়। আমাদের প্রিন্সেস একটা মিষ্টি মুখ করে দৌড়ে ফেলিক্সের কাছে যায়, আর তারপর যা হওয়ার তাই হয়। সে ফেলিক্সের কাছে টাকা ধার যায়। পরের দৃশ্যে আমরা দেখি অ্যাথেনেসিয়া আর লুকাস বাজারে সেই সমস্ত দোকানে যাচ্ছে যেখান থেকে তারা জিনিস কিনেছিল। তারা সবাইকে তাদের নকল মুদ্রার বদলে আসল মুদ্রা দিয়ে আসে এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রাসাদে ফিরে আসে। প্রাসাদে ফিরে অ্যাথেনেসিয়া ক্লান্ত হয়ে বলে, উফ, আমি খুব ক্লান্ত, কিন্তু যাই হোক, অবশেষে সবার টাকা শোধ করে দিতে পেরে আমার এখন খুব ভালো লাগছে। কিন্তু তার সব টাকা শেষ হয়ে গিয়েছিল, কারণ সবটাই তো ফেলিক্সের কাছ থেকে ধার নেওয়া। তখন লুকাস তাকে খেপিয়ে বলে, তোমার এই ফালতু কাজের জন্য আমার অনেকটা সময় নষ্ট হলো। অ্যাথেনেসিয়াও কম যায় না। সে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের মহান জাদুকরের তো কতই না কাজ, তোমার মতো মহান আর কে আছে, তাই না? তারপর সে গম্ভীর হয়ে বলে, তুমি কি কখনো নিজে টাকা রোজগার করেছো?
তুমি কি জানো টাকা কামানোর কষ্টটা কি? তাহলে আমরা কিভাবে অন্যের টাকা রেখে দিতাম? এখানে আমরা দুজনের মানসিকতার পার্থক্যটা পরিষ্কার দেখতে পাই। লুকাসের কাছে টাকা পয়সা একটা সাধারণ ব্যাপার, যা সে জাদু দিয়ে যখন তখন তৈরি করতে পারে। কিন্তু অ্যাথেনেসিয়া জানে টাকা রোজগার করা কতটা কঠিন। লুকাস বলে, আমিও টাকা রোজগার করতাম, আর টাকা রোজগার করা আর ধার চাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, যা তুমি একটু আগেই করেছো। অ্যাথেনেসিয়া রেগে গিয়ে বলে, না, আমি ধার চাইনি। তোমার কি মনে হয় আমি ওই টাকাটা রেখে দেব? একদম না, আমি নিজে টাকা রোজগার করে ফেলিক্সকেও টাকা ফিরিয়ে দেব। লুকাস হেসে বলে, ও, আর তুমি রোজগার করবেটা কিভাবে? যাই হোক, চিন্তা করো না, ফেলিক্স তোমার থেকে টাকা ফেরত নেবে না, চিল করো। কিন্তু অ্যাথেনেসিয়া জেদ ধরে বলে, না, আমি টাকাটা অবশ্যই ফেরত দেব। এই বলে সে রেগে ঘর থেকে বেরিয়ে যায় আর বিড়বিড় করতে থাকে। স্টুপিড লুকাস নিজেকে কি ভাবে কে জানে। অ্যাথেনেসিয়া হাঁটতে হাঁটতে ভাবতে থাকে, আমি টাকা রোজগার করবটা কিভাবে? ঠিক তখনই তার মাথায় ফেলিক্সের বলা কথাটা মনে পড়ে যায় যে তার বাবা মনস্টারদের শিকার করার জন্য জাদুকরদের জড়ো করছেন। ব্যাস, আইডিয়া পেয়ে যায় অ্যাথেনেসিয়া। সে দৌড়ে ফেলিক্সের কাছে যায় আর বলে, ফেলিক্স, তুমি কি আমার একটা কাজ করতে পারবে? আমার মাথায় একটা আইডিয়া আসছে। সে ফেলিক্সকে জানায় যে সেও একজন জাদুকর হিসাবে মনস্টার শিকারে যেতে চায়, যাতে সে নিজে টাকা রোজগার করতে পারে। ফেলিক্স প্রথমে অবাক হলেও পরে বলে, হ্যাঁ, এটা তো একটা দারুণ উপায়। ঠিক আছে, চলো আমরা মহামান্য রাজার সাথে কথা বলি। সে অ্যাথেনেসিয়াকে নিয়ে সোজা রাজা ক্লডের কাছে যায়। রাজা সবটা শুনে বলেন, তোমার যদি একঘেয়ে লাগে তুমি টি পার্টি আয়োজন করতে পারো, মজা করতে পারো, এসব করার কি দরকার? ক্লড আসলে চান না তার মেয়ে কোনো বিপদে পড়ুক, কিন্তু অ্যাথেনেসিয়া বোঝানোর চেষ্টা করে, বাবা, আপনি তো জানেন আমার জাদু কতটা শক্তিশালী, আর যদি আমি আমার রাজ্যের মানুষের সাহায্যে আসতে পারি, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এতে মানুষের মধ্যে আমার পরিচিতিও বাড়বে। ফেলিক্সও অ্যাথেনেসিয়ার হয়ে কথা বলে। সে বলে, মহারাজ, একবার ভেবে দেখুন, প্রজারা প্রিন্সেসকে খুব কাছ থেকে জানতে পারবে, এটা তাদের জন্য খুব ভালো হবে। অনেক ভাবার পর ক্লড রাজি হন, কিন্তু দুটো শর্ত দেন। প্রথমত, সে কোথায় যাবে সেই জায়গাটা রাজা নিজে বেছে নেবেন, আর দ্বিতীয়ত, তাকে প্রতিদিন সেখান থেকে রিপোর্ট পাঠাতে হবে, আর ফেলিক্স সব সময় তার সাথে থাকবে আর তার কথা মতোই চলতে হবে। অ্যাথেনেসিয়া সব শর্তে রাজি হয়ে যায়। তখন ক্লড বলেন, ঠিক আছে, আমি তোমাকে ডিস্ট্রিক্ট অফ অগে পাঠাচ্ছি। এই নামটা শোনার সাথে সাথে অ্যাথেনেসিয়া আর ফেলিক্স দুজনেই চমকে ওঠে। অ্যাথেনেসিয়া মনে মনে ভাবে, ডিস্ট্রিক্ট অফ অগ, এটা তো সেই জায়গা যেখান থেকে আমার মা এসেছিলেন। ক্লড ইচ্ছে করেই এই জায়গাটা বেছে নেয়। হতে পারে সে দেখতে চায় তার মায়ের জন্মভূমিতে গিয়ে অ্যাথেনেসিয়া কিভাবে নিজেকে সামলায়, অথবা এর পেছনে তার অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। এরপর রাতে আমরা দেখি অ্যাথেনেসিয়া খুব আনন্দের সাথে তার জিনিসপত্র গোছাচ্ছে। সে খুব উত্তেজিত, কারণ সে প্রথমবার একা কোথাও যাচ্ছে। আর ঠিক তখনই লুকাস এসে জিজ্ঞেস করে, এত প্যাকিং করছো কেন? কোথাও যাচ্ছ নাকি? অ্যাথেনেসিয়া ওকে পাত্তা না দিয়ে বলে, এখন চুপ করো, কাল আমি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাচ্ছি। লুকাস বলে, হ্যাঁ ঠিক আছে, যেখানে যাওয়ার যাও, যাই হোক আজই আমার তোমাকে পড়ানোর শেষ দিন, আজকের পর তুমি আমার থেকেও মুক্তি পেয়ে যাবে। অ্যাথেনেসিয়া খুশি হয়ে বলে, হ্যাঁ একদম, কাল থেকে আর তোমার বকবক শুনতে হবে না। লুকাস শান্তভাবে বলে, আর আমি আজ এখান থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে অ্যাথেনেসিয়ার সব আনন্দ এক মুহূর্তে উধাও হয়ে যায়। তার বুকটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। সে দৌড়ে গিয়ে লুকাসকে জিজ্ঞেস করে, কিন্তু কোথায়? হঠাৎ করে তুমি কোথায় যাচ্ছ? লুকাস আবারও ঘরের বাইরে যেতে যেতে বলে, আমি নিজেও জানি না, শুধু জানি একটা জরুরি কাজে আমাকে যেতে হবে। অ্যাথেনেসিয়া দৌড়ে গিয়ে ওর পথ আটকায় আর বলে, বলো না তুমি কোথায় যাচ্ছ? লুকাস আবারও বলে, আমি নিজেও জানি না, শুধু জানি একটা জরুরি কাজে যেতে হবে। অ্যাথেনেসিয়া প্রায় কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, তাহলে তুমি ফিরবে কবে? লুকাস একটু থেমে বলে, জানি না, কাজ শেষ হলে হয়তো ফিরে আসব। এই প্রথম আমরা দেখি অ্যাথেনেসিয়া লুকাসকে নিয়ে এতটা চিন্তিত। রাগ আর কষ্ট মিশিয়ে সে বলে, তুমি একটা বোকা, তুমি কি বুঝতে পারছো না যে আমার তোমার জন্য চিন্তা হচ্ছে? তুমি আমার একজন ভালো বন্ধু। এই কথাগুলো বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অ্যাথেনেসিয়ার কথাগুলো লুকাসের মনে গভীরভাবে ছাপ কাটে। তার মনে পড়ে যায় পুরনো এক স্মৃতি, যেখানে কেউ একদিন তাকে বলেছিল তার কোনো দিনই বন্ধু হবে না। বন্ধু, এই শব্দটা ভাবতেই লুকাস অদ্ভুত একটা হাসি হাসে। হয়তো সে নিজেও কল্পনা করেনি কেউ তাকে বন্ধু বলে ভাবতে পারে। এরপর লুকাস চুপচাপ সেখান থেকে চলে যায়, আর অ্যাথেনেসিয়া একা মন খারাপ করে বসে থাকে। পরের দিন সকালে আমরা দেখি অ্যাথেনেসিয়া আর ফেলিক্স অবশেষে ডিস্ট্রিক্ট অফ অগের দিকে পৌঁছে গেছে। সেখানে হ্যারিস নামের একজন লোক তাদের স্বাগত জানায়, কিন্তু প্রিন্সেসকে দেখে সে একটু অবাক হয় এবং বলে, প্রিন্সেস, আপনি এখানে কেন?
এটা কোনো খেলার জায়গা নয়, এখানকার পরিস্থিতি খুব গুরুতর। লোকটা আসলে প্রিন্সেসের ক্ষমতাকে খুব ছোট করে দেখছিল। তারা যখন কথা বলছিল ঠিক তখনই চিৎকার শোনা যায়, পালাও, মনস্টাররা আক্রমণ করেছে। আমরা দেখি সমস্ত জাদুকররা মিলে মনস্টারদের আটকানোর চেষ্টা করছে, কিন্তু দানবগুলো খুব শক্তিশালী ছিল। ঠিক যখন একটা দানব একজন জাদুকরকে মারতে যাবে তখনই অ্যাথেনেসিয়া সামনে এসে তার জাদু দিয়ে একটা বিশাল শিল্ড তৈরি করে আক্রমণটা রুখে দেয়। সে বাকিদের বলে, তোমরা শুধু ব্যারিয়ার তৈরি করার দিকে মন দাও, এই দানবগুলোকে আমি দেখছি। এরপর সে বাতাসের শক্তিকে আহ্বান করে এমন এক শক্তিশালী জাদু প্রয়োগ করে যা এক ঝটকায় সমস্ত দানবদের শেষ করে দেয়। এই দৃশ্য দেখে হ্যারিস পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলে, আমি ভাবতেও পারিনি যে প্রিন্সেস এতটা শক্তিশালী। ফেলিক্স তখন গর্বের সাথে বলে, হয়তো তুমি জানো না, কিন্তু এই জাদু শুধু প্রিন্সেসই ব্যবহার করতে পারে। রাতে শহরের সবাই মিলে প্রিন্সেসের আগমনের এবং দানবদের হারানোর আনন্দে পার্টি করছিল। সবাই খুব খুশি ছিল যে প্রিন্সেস তাদের সাহায্য করতে এসেছে। এই সুযোগে অ্যাথেনেসিয়া ফেলিক্সের ধার করা টাকাটা তাকে ফিরিয়ে দেয়। এটা তার আত্মসম্মানের পরিচয় দেয়। তখন হ্যারিস এসে অ্যাথেনেসিয়ার কাছে ক্ষমা চায় এবং বলে, আপনি একদম আপনার মায়ের মতো, আমার শ্রদ্ধা আপনার জন্য আরও বেড়ে গেল, আপনি একজন অসাধারণ জাদুকর। অ্যাথেনেসিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি আমার মাকে চিনতেন? হ্যারিস তখন এক পুরনো গল্প বলতে শুরু করে। সে জানায়, অনেক বছর আগে যখন দুষ্ট সম্রাট অ্যানাস্টেসিয়াস কালো জাদু ব্যবহার করে আমাদের এই ডিস্ট্রিক্টে দুর্ভিক্ষ এনেছিল, তখন সবাই না খেতে পেয়ে মারা যাচ্ছিল। ঠিক সেই সময় তোমার বাবা রাজা ক্লড প্রচুর খাবার আর সাহায্য নিয়ে এসেছিলেন। আর অন্যদিকে আপনার মা ডায়ানা নিজের জাদু দিয়ে অসুস্থদের সেবা করতেন। তখন অবশ্য তাদের বিয়ে হয়নি, এমনকি তারা একে অপরকে চিনত না। সেই রাতেই এক অনুষ্ঠানে তোমার বাবা প্রথম তোমার মাকে দেখেন এবং প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলেন। এরপর তোমার বাবা এখানকার সমস্ত মনস্টারদের পরাজিত করেন এবং ব্ল্যাক ম্যাজিক ব্যবহারকারী সম্রাট অ্যানাস্টেসিয়াসকে হত্যা করেন। এরপরেই তোমার বাবা ও মায়ের বিয়ে হয় এবং ওবেলিয়ান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। এই গল্প শুনে অ্যাথেনাসিয়ার মনটা ভরে ওঠে। সে ভাবে, তার মানে আমার বাবা আর মায়ের প্রথম দেখা এই জায়গাতেই হয়েছিল। এটা কি দারুণ একটা ব্যাপার। কিন্তু এই খুশির মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। সিন শিফট হয় আর আমরা সেই কালো চুলের লোকটিকে, অ্যানাস্টেসিয়াসকে দেখতে পাই, যাকে আমরা আগেও দেখেছি। তার হাতে আমরা একটা রিবন দেখতে পাই এবং সে বিড়বিড় করে বলে, অ্যাথেনাসিয়া, আশা করি আমার এই দ্বিতীয় উপহারটাও তোমার খুব পছন্দ হবে। আজ যত ইচ্ছে হেসে নাও। এই দৃশ্যটা আমাদের বুঝিয়ে দেয় যে পরবর্তী বিপদ খুব কাছেই। একই সময়ে সিন শিফট হয়ে লুকাসকে দেখানো হয়। সে এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে আর তার হাতে থাকা একটি যন্ত্রের সাহায্যে কালো জাদুর উৎস খুঁজে পেয়েছে। সে বলে, এখান থেকেই ব্ল্যাক ম্যাজিক বেরিয়ে আসছে। তারপর সে ফিসফিস করে বলে, যদিও তুমি মরে গেছো, কিন্তু তোমার ব্ল্যাক ম্যাজিকের শক্তি সত্যিই অসাধারণ। এই দৃশ্যটা আমাদের বুঝিয়ে দেয় যে লুকাস কোনো সাধারণ কাজে যায়নি। সে আসলে এই কালো জাদুর উৎসটাকেই খুঁজতে এসেছে, যা সম্ভবত সেই পুরনো সম্রাট অ্যানাস্টেসিয়াসের সাথে যুক্ত। আর এভাবেই এই রহস্যময় দৃশ্যের সাথে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। একদিকে অ্যাথেনাসিয়া তার বাবা মায়ের প্রেমের গল্প শুনে খুশি, আর অন্যদিকে এক নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছে। তোমাদের কি মনে হয়, লুকাস কি পারবে এই কালো জাদুর রহস্য ভেদ করতে? অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।